মানে স্ক্রিনে ঝলমল করছে লাখ লাখ টাকা, হুম আর সেই টাকার পাহাড় ধরতে গিয়ে নিমেষেই নিজের সর্বস্ব হারানোর হুম এক অদ্ভুত, মানে রোমাঞ্চকর অথচ ভয়ঙ্কর কল্পনার কথা একবার ভাবলে কেমন লাগে? সত্যি বলতে অত্যন্ত ভয়াবহ একটা দৃশ্যপট। একদম তাই। ঠিক যেন বিশাল এক মরুভূমিতে মরীচিকার পেছনে অন্ধের মতো ছুটে চলা, আর দিন শেষে তৃষ্ণার্ত হয়ে খালি হাতে লুটিয়ে পড়া। হ্যাঁ, আর কি অদ্ভুত ব্যাপার দেখুন, আসলে বাস্তব জীবনে প্রতিদিন অসংখ্য মানুষ কিন্তু ঠিক এই মরীচিকার ফানেই পা দিচ্ছেন। মানে শেয়ার বাজার বা ট্রেডিংয়ের স্ক্রিনের সামনে বসে তারা ভাবেন খুব সহজেই হয়তো রাতারাতি ভাগ্য বদলে ফেলা যাবে। কিন্তু দিন শেষে তাদের বেশিরভাগেরই ঠিকানা হয় নিঃস্বতার ওই মরুভূমি। এই নির্মম বাস্তবতা নিয়েই কিন্তু আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ বা ডিপ ডাইভ। একদম। যুগান্তকারী বই দ্য নিউ ট্রেডিং ফর এ লিভিংয়ের পাতা থেকে আমরা খুঁজে বের করব ট্রেডিংয়ের এই নিষ্ঠুর দুনিয়ায় টিকে থাকার আসল রহস্য। হ্যাঁ, শুধু তত্ত্বকথা নয়, আমরা জানব সেই সব কার্যকর বা অ্যাকশনেবল পদক্ষেপ যা একজন সাধারণ মানুষকে বাজারের এই গোলকধাঁধায় পথ চলতে সাহায্য করবে। সত্যি বলতে কি, বইটি পড়ার পর আমার মনে হয়েছে ট্রেডিং আসলে শুধু অঙ্ক, ইকোনমিক্স বা ফাইন্যান্সের কোনো শুষ্ক বিষয় নয়। এটি মূলত নিজের মনের সাথে নিজের এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ। ঠিক বলেছেন, বাজারের আসল লড়াইটা চার্ট, গ্রাফ বা ব্যালেন্স শিটের চেয়ে অনেক বেশি চলে একজন ট্রেডারের নিজের মাথার ভেতরে। আর ঠিক এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের জায়গাটাতেই ডক্টর এল্ডারের কাজ অন্যান্য যে কোনো ফাইন্যান্সিয়াল বইয়ের চেয়ে পুরোপুরি আলাদা এবং গভীরভাবে প্রাসঙ্গিক। আচ্ছা, একটা জাহাজের ডেক থেকে উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে পালানোর গল্প দিয়ে কি কোনো ফাইন্যান্স বা ট্রেডিংয়ের বই শুরু হতে পারে? মানে সাধারণত তো হওয়ার কথা নয়, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি এই বইটির লেখকের জীবনের শুরুটা ঠিক এমনই এক রোমাঞ্চকর থ্রিলারের মতো। হ্যাঁ, ডক্টর আলেকজান্ডার এল্ডার জন্ম ও বেড়ে ওঠা তৎকালীন সোভিয়েত ইউনিয়নে, আর সেই সময়কার রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে তিনি প্রচণ্ডভাবে ঘৃণা করতেন। মুক্তির খোঁজে মরিয়া হয়ে একদিন আফ্রিকার এক বন্দরে একটি সোভিয়েত জাহাজ থেকে তিনি আক্ষরিক অর্থে লাফিয়ে পড়েন। ভাবা যায়, মানে বহু বাধা পেরিয়ে জীবন বাজি রেখে তিনি মার্কিন দূতাবাসে আশ্রয় নেন। পকেটে তখন মাত্র $25। হ্যাঁ, পকেটে মাত্র $25 নিয়ে তিনি যখন নিউ ইয়র্কে পৌঁছান, তখন তার সামনে এক অজানা ভবিষ্যৎ। সেখানে এসে হাউ টু বাই স্টকস নামের একটি বই পড়ে তিনি প্রথম ট্রেডিংয়ের প্রতি আগ্রহী হন। কিন্তু এই গল্পের সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা বোধহয় লুকিয়ে আছে তার পেশাগত পরিচয়ের মাঝে। তিনি পেশায় একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ। হ্যাঁ, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। ওকে, লেটস আনপ্যাক দিস। একজন মনোরোগ বিশেষজ্ঞ শেয়ার বাজার বিশ্লেষণ করছেন। বাজার কি পাগল হয়ে গেছে যে তার সাইকিয়াট্রিস্ট লাগবে? মানে শুনতে অদ্ভুত লাগলেও নাকি ট্রেডার্সদের মাথার কোনো তার ছিঁড়ে গেছে? মানে একজন ডাক্তারের সাথে শেয়ার বাজারের এই অদ্ভুত সংযোগের ভিত্তিটা আসলে কোথায়? বাইরে থেকে দেখলে এই সন্দেহ হওয়াটা খুবই স্বাভাবিক। মনে হতে পারে সাইকিয়াট্রি এবং ট্রেডিং সম্পূর্ণ বিপরীত মেরুর দুটো বিষয়। সেটাই তো মনে হয়। কিন্তু ডক্টর এল্ডারের চোখ দিয়ে যদি আমরা দুনিয়াটাকে দেখি, তাহলে এর ভেতরের মিলটা একেবারে স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যায়। ভালো সাইকিয়াট্রি এবং ভালো ট্রেডিং উভয়েরই মূল ভিত্তি কিন্তু একটাই। আর সেটা কি? আর তা হল রিয়ালিটি বা কঠিন বাস্তবতাকে মেনে নেওয়া। একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি তার চেম্বারে প্রতিদিন দেখেছেন মানুষ কিভাবে নিজের আবেগের কাছে হেরে যায়। ও আচ্ছা। মানে কিভাবে অবাস্তব ফ্যান্টাসি বা কল্পনার জগতে বাস করে। তিনি তার এই ডাক্তারি জ্ঞান দিয়েই খুব দ্রুত বুঝে গিয়েছিলেন যে ট্রেডিংয়ে জেতার আসল চাবিকাঠি কোনো দামি কম্পিউটারের হার্ড ড্রাইভে থাকে না। তাহলে কোথায় থাকে? সেটা থাকে মানুষের মস্তিষ্কের নিউরনে। দারুণ একটা পয়েন্ট। অর্থাৎ বাজার আসলে মানুষের আবেগেরই এক বিশাল ক্যানভাস। সেখানে কেউ লজিক দিয়ে নয়, বরং নিজের ভেতরের ভয় বা লোভ দিয়ে রং ছড়ায়। একদম ঠিক ধরেছেন। মানুষ যখন ট্রেড করতে আসে তখন তার ভেতরের আদিম আবেগগুলো, যেমন তীব্র লোভ, হারানোর ভয় আর উত্তেজনার পারদ হু হু করে বেড়ে যায়। লেখক দেখেছেন সাধারণ মানুষ তথ্য বা যুক্তির চেয়ে এই আদিম ইমোশনগুলো দিয়ে বেশি পরিচালিত হয়, আর এখানেই সাইকিয়াট্রি সবচেয়ে বড় ভূমিকা রাখে। মানে ইমোশন কন্ট্রোলের ব্যাপারটা। হ্যাঁ, এটি শেখায় কিভাবে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে বাজারের ওঠানামার মতো অনিশ্চিত বাস্তবতাকে নিজের ফ্যান্টাসির ঊর্ধ্বে স্থান দিতে হয়। ধরুন, এমন একটা গেম শোয়ের কথা যেখানে প্রতিযোগীরা জেতার আগেই আয়োজকরা তাদের পকেট থেকে ফি কেটে নিচ্ছে।
শুনতে অদ্ভুত আর চরম অবিচার মনে হলেও ট্রেডিংয়ের নিষ্ঠুর বাস্তবতা কিন্তু ঠিক এমনই। হোয়াটস ফ্যাসিনেটিং হিয়ার ইজ সাধারণ মানুষের মধ্যে ট্রেডিং সম্পর্কে একটা খুব প্রচলিত ভুল ধারণা আছে। অনেকে মনে করেন ট্রেডিং হলো একটা জিরো সাম গেম। জিরো সাম গেম মানে একজন যদি 10 টাকা হারে তবে অন্য কেউ ঠিক 10 টাকাই জিতবে, এমন কিছু। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু ডক্টর এল্ডার খুব স্পষ্টভাবে দেখিয়েছেন যে বাস্তবে ট্রেডিং মোটেও জিরো সাম গেম নয়, এটি একটি মাইনাস সাম গেম। এর প্রধান কারণ হল ব্রোকারদের কমিশন এবং স্লিপেজ। দাঁড়ান, জিরো সাম গেম তো শুনেছি, কিন্তু এই মাইনাস সাম গেমের ব্যাপারটা তো রীতিমতো ভয়ঙ্কর শোনাচ্ছে। আর এই স্লিপেজ জিনিসটাই বা কি, যা নীরবে মানুষের টাকা খেয়ে ফেলছে? আসলে স্লিপেজ ব্যাপারটা বোঝা খুব জরুরি। স্লিপেজ হলো একজন ট্রেডার যেই দামে একটা শেয়ার বা কন্ট্রাক্ট কিনতে চাইলেন আর বাস্তবে যেই দামে সেটা কেনা হলো, এই দুয়ের মাঝখানের পার্থক্য। মানে আমি যে দামে চাইলাম সেই দামে পেলাম না। একদম। বাজার যখন খুব দ্রুত ওঠানামা করে তখন এই স্লিপেজ বিশাল আকার ধারণ করতে পারে। ধরুন আপনি 100 টাকায় কেনার অর্ডার দিলেন, কিন্তু মার্কেট এত দ্রুত বদলাচ্ছে যে অর্ডার এক্সিকিউট হলো 101 টাকায়। ও আচ্ছা। এই যে 1 টাকার পার্থক্য, এটাই স্লিপেজ। এখন ভাবুন ব্রোকারের কমিশন আর এই স্লিপেজ মিলে বাজার থেকে প্রতিনিয়ত টাকা শুষে নিচ্ছে। তার মানে কেউ যদি 50% সময় জেতে আর 50% সময় হারে, তারপরও সে দিন শেষে দেউলিয়া হয়ে যাবে। হ্যাঁ, কারণ ক্যাসিনোর রুলেট খেলার মতো ট্রেডিং ইন্ডাস্ট্রি বা ব্রোকাররা সবসময় নিশ্চিত লাভ করে, আর সাধারণ ট্রেডাররা একটু একটু করে তাদের মূলধন হারাতে থাকে। বাপরে! এই অদৃশ্য ফাঁদের ভেতরে আবার ওয়াল স্ট্রিটের ভাষায় 4 ধরনের প্রাণীর কথা বলা হয়েছে। দারুণ একটা রূপক। বুলস বা ষাঁড়, যারা বাজার উঠলে লাভ করে; বেয়ার্স বা ভালুক, যারা বাজার পড়লে লাভ করে। কিন্তু এই দুই দলের বাইরে আরও দুটো প্রাণী আছে যাদের পরিণতি খুবই করুণ। একদম। হগস বা শূকর আর শিপ বা ভেড়া। হ্যাঁ, হগস, যারা অন্ধলোভের বশবর্তী হয়ে ধ্বংস হয়, আর শিপ বা ভেড়া, যারা নিজেদের কোনো বিচারবুদ্ধি না খাটিয়ে শুধুই ভয়ে অন্যদের অন্ধভাবে অনুসরণ করে। আসলে ওয়াল স্ট্রিটে একটা খুব পুরনো এবং জনপ্রিয় প্রবাদ আছে, বুলস টাকা বানায়, বেয়ার্স টাকা বানায়, কিন্তু হগস বা শূকরেরা শেষমেশ জবাই হয়। হা, মানে লোভীদের পরিণতি। হ্যাঁ, এখানে মূল সমস্যাটা লুকিয়ে আছে জুয়ারের ফাঁদে। ট্রেডিং স্ক্রিনের সামনে বসে থাকলে প্রতি মুহূর্তে দামে যে ওঠানামা দেখা যায়, সেটা মানুষের মস্তিষ্কে এক ধরনের ডোপামিন বা উত্তেজনা তৈরি করে। ঠিক যেন ক্যাসিনোর স্লট মেশিনের মতো। একদম তাই। মানুষ লস মেনে নিতে পারে না। একটা লস হলে সেটা রিকভার করার জন্য ঠিক একজন জুয়ারির মতো সে পাগলের মতো রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধমূলক ট্রেড করতে থাকে। মানে লসটাকে ব্যক্তিগত অপমান হিসেবে নেয়। হ্যাঁ, কিন্তু বাজার যদি এমনভাবেই সাজানো থাকে যে বেশিরভাগ মানুষ হারতে বাধ্য, আর কমিশন ও স্লিপে যদি অদৃশ্য জীবাণুর মতো মূলধন খেয়েই ফেলে, তাহলে বাঁচার উপায় কি? এই মনস্তাত্ত্বিক গোলকধাঁধা থেকে বের হওয়ার কোনো রাস্তা কি আদৌ আছে? রোগের তীব্রতা যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন তেতো ওষুধ গেলা ছাড়া আর কোনো শর্টকাট থাকে না। ডক্টর এল্ডার এই জুয়ার ফাঁদ থেকে বাঁচার জন্য অ্যালকোহলিক্স অ্যানোনিমাস বা সংক্ষেপে এ মডেলের খুব চমৎকার এবং গভীর একটি তুলনা টেনেছেন। মদ্যপায়ীদের সুস্থ হওয়ার মডেলের সাথে ট্রেডিংয়ের তুলনা, মানে একজন ট্রেডার আর একজন মদ্যপায়ীর মধ্যে মিলটা কোথায় আসলে? মিলটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক। মানে একজন মদ্যপায়ী বা অ্যালকোহলিক ততক্ষণ পর্যন্ত সুস্থ হতে পারে না যতক্ষণ না সে নিজের কাছে স্বীকার করছে যে মদের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। আচ্ছা। তারা সবসময় নিজেকে প্রবোধ দেয়, আমি চাইলেই ছেড়ে দিতে পারি, আজ শুধু শেষ এক গ্লাস খাবো। এই মিথ্যার সান্ত্বনাই তাদের ধ্বংস করে। বুঝতে পারছি। যখন একজন মদ্যপায়ী নিজের অসহায়ত্ব মেনে নেয়, ঠিক তখন থেকেই তার সেরে ওঠার আসল প্রক্রিয়া শুরু হয়। একইভাবে একজন ট্রেডারকেও সবার আগে এটা নিঃশর্তভাবে স্বীকার করতে হবে যে বাজারের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ বাজার তার ইচ্ছে বা ফ্যান্টাসি অনুযায়ী চলবে না। একদম। শুধু ইচ্ছাশক্তি দিয়ে এই জুয়ার আসক্তি বা ইমোশনাল ট্রেডিং ঠেকানো যায় না। এর জন্য প্রয়োজন অত্যন্ত কঠোর কিছু কাঠামোগত নিয়ম বা রুলস, যা যে কোনো মূল্যে মেনে চলতে হবে। Here's where it gets really interesting. তাহলে আমাদের সেই অ্যাকশনেবল পদক্ষেপ বা রুলসগুলোর দিকে নজর দেওয়া উচিত। প্রথম রুলটা হলো 2% রুল। হ্যাঁ। অর্থাৎ যে কোনো সিঙ্গল ট্রেডে পুরো অ্যাকাউন্টের 2% বেশি কিছুতেই ঝুঁকি নেওয়া যাবে না। কিন্তু একটু দাঁড়ান, 2%?
শুনতে তো খুবই সামান্য মনে হচ্ছে। কেউ যদি $10,000 মূলধন নিয়ে বাজারে আসে, সে তো চাইবে দিনে 500 বা $1,000 লাভ করে রাতারাতি বড়লোক হতে। হ্যাঁ, সবাই তো এটাই চায়। সেখানে মাত্র $200 ঝুঁকি। মানুষের তো মনে হবে এভাবে ট্রেড করলে সারা জীবনেও কোনো বড় লাভ করা যাবে না। ঠিক এই জায়গাটাতে অ্যামেচার আর প্রফেশনালসদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা তৈরি হয়। অ্যামেচাররা ভাবে কিভাবে দ্রুত টাকা কামানো যায়, হুম। রাখা যায়। একে বলা হয় ক্যাপিটাল প্রিজার্ভেশন। ক্যাপিটাল প্রিজার্ভেশন মানে আগে নিজের টাকাটা ধরে রাখা। একদম। ধরুন কারো অ্যাকাউন্টে $10,000 আছে। 2% রুল অনুযায়ী সে কোনো একটি নির্দিষ্ট ট্রেডে $200 বেশি ঝুঁকি নিতে পারবে না। আচ্ছা, এখন সে যদি টানা 5 বার হারে, তারপরও তার অ্যাকাউন্টে $9,000 থেকে যাবে। সে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। ও আচ্ছা। আর যদি রুল না মানে? কেউ যদি এক ট্রেডে 20% ঝুঁকি নেয়, তবে মাত্র 5টা ভুলের পরই তার পুরো অ্যাকাউন্ট শূন্য হয়ে যাবে। এই 2% রুল হল একজন সুস্থ হতে চলা অ্যালকোহলিকের মদের বার এড়িয়ে চলার মতো। দারুণ বলেছেন। এটি একটি কঠোর সীমানা, যা পার হওয়া মানেই নিজের ধ্বংস ডেকে আনা। বুঝতে পেরেছি। মানে বাজারে টিকে থাকাটাই এখানে জেতার প্রথম শর্ত। এর পরের অ্যাকশনেবল পদক্ষেপটি হল 6% রুল। এই রুলটা কিভাবে কাজ করে? 6% রুল হল একটা মাসিক সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার। হ্যাঁ, যদি কোনো মাসে মোট লস এবং চলমান ট্রেডগুলোর ঝুঁকির পরিমাণ মিলিয়ে অ্যাকাউন্টের 6% পৌঁছে যায়, তবে ওই মাসের জন্য ট্রেডিং সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। মানে পুরো মাসের জন্য ট্রেডিং অফ? একদম অফ। মানুষ যখন টানা লস করতে থাকে, তখন তার মাথা ঠিক থাকে না। সে মরিয়া হয়ে ওঠে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, ওই যে রিভেঞ্জ ট্রেডিং এর কথা বলছিলেন। ঠিক। এই 6% রুল একজন ট্রেডারকে জোর করে মার্কেট থেকে দূরে সরিয়ে রাখে। স্ক্রিন বন্ধ করে তাকে ভাবতে বাধ্য করে যে তার স্ট্র্যাটেজিতে কোথায় ভুল হচ্ছে। এই 6% রুল তো একটা সার্কিট ব্রেকারের মতো, পুরো মাসটাকে বাঁচিয়ে দিল। কিন্তু চোখের সামনে যখন একটা সিঙ্গল ট্রেড ধ্বংসের দিকে যাচ্ছে, তখন সেই পতন ঠেকানোর উপায় কি? কারণ লস মেনে নেওয়া তো মানুষের স্বভাববিরুদ্ধ। এখানেই কি স্টপ লসের ধারণাটা আসে? একদম। এবং এটি হলো তৃতীয় অ্যাকশনেবল পদক্ষেপ, স্টপ লস। ট্রেডে ঢোকার আগেই ঠিক করে রাখতে হবে যে দাম ঠিক কতটা নিচে নামলে লস মেনে নিয়ে বাজার থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু আমি তো দেখেছি অনেকেই স্টপ লস দেয়, কিন্তু দাম যখন সেই স্টপ লসের কাছাকাছি চলে আসে, তখন তারা মনে মনে ভাবে আরেকটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ, এটা খুব কমন একটা ভুল। মানে তারা ভাবে হয়তো এখান থেকেই মার্কেট ঘুরে দাঁড়াবে। এই যে স্টপ লস নিচের দিকে নামানো, এটা কতটা ক্ষতিকর? স্টপ লস নিচের দিকে নামানো মানে হলো বাস্তবতাকে অস্বীকার করে মিথ্যা আশার পেছনে ছোটা। আর ট্রেডিংয়ে মিথ্যা আশার চেয়ে ক্ষতিকর আর কিচ্ছু নেই। স্টপ লস দেওয়াটা আসলে আর্থিক সিদ্ধান্তের চেয়ে অনেক বেশি ইগো বা অহংকারের বিষয়। স্টপ লস হিট করার মানে হলো মার্কেট মুখের ওপর বলছে তোমার সিদ্ধান্ত ভুল ছিল। আর মানুষ নিজের ভুল স্বীকার করতে সবচেয়ে বেশি ভয় পায়। একদম ঠিক। কিন্তু প্রফেশনালরা ইগোকে সরিয়ে রেখে ছোট লস মেনে নিতে জানেন, যাতে বড় কোনো বিপর্যয় না ঘটে। চার্টের হিজিবিজি দাগগুলো যদি মানুষের মনের ভেতরের ভয় আর লোভের প্রতিচ্ছবি হয়, তবে কেমন হতো ব্যাপারটা? দারুণ একটা কনসেপ্ট। চার্ট বা গ্রাফ নিয়ে কথা বললে ঠিক এই দৃশ্যটাই চোখের সামনে ভেসে ওঠে। আসলে নতুন ট্রেডারদের মধ্যে একটা অদ্ভুত ধারণা আছে। তারা মনে করে চার্ট বা গ্রাফ হলো ভবিষ্যতের দাম জানার কোনো জাদুর কাঠি। কিন্তু বাস্তবে চার্ট কোনো ভবিষ্যৎ বলে দেয় না। এটি মূলত মানুষের মনস্তত্ত্ব এবং বুল ও বেয়ারদের মধ্যে চলমান যুদ্ধের একটা ভিজুয়াল রেকর্ড। সো হোয়াট ডাজ দিস অল মিন? এই যে সাপোর্ট এবং রেসিস্টেন্স নিয়ে এত কথা বলা হয়, এগুলো কি শুধু অঙ্কের হিসাব? না, একদমই নয়। সোজা কথায় বলতে গেলে সাপোর্ট হলো মেঝের মতো, যেখানে বল পড়লে লাফিয়ে ওঠে। আর রেসিস্টেন্স হলো ছাদের মতো, যেখানে বল ধাক্কা খেয়ে আবার নিচে নেমে আসে। হ্যাঁ। কিন্তু এই অদৃশ্য দেওয়ালগুলো তৈরি হয় কিভাবে? এর পেছনের মনস্তত্ত্বটা বোঝা বেশি জরুরি। এই ফ্লোর বা সিলিংগুলো আসলে অঙ্কের হিসাব নয়, এগুলো তৈরি হয় মানুষের আক্ষেপ ও কষ্ট থেকে। আক্ষেপ এবং কষ্ট থেকে? কিভাবে? ধরুন একটা শেয়ারের দাম 50 টাকা থেকে বেড়ে হঠাৎ 60 টাকা হয়ে গেল। যারা 50 টাকায় কিনতে পারেনি, তারা তীব্র আক্ষেপ বা রিগ্রেট অনুভব করে। তখন তারা ভাবে, ইস, যদি কিনতাম। ঠিক। তারা মনে মনে ঠিক করে দাম, আবার 50-এ এলে তারা যে কোনো মূল্যে কিনবে।
এই আক্ষেপের কারণেই ৫০ টাকার লেভেলটা একটা সাপোর্ট হিসাবে কাজ করে। ও আচ্ছা। আর রেজিস্ট্যান্স? আবার যারা ৬০ টাকায় কিনেছে, দাম যখন কমে যায় তারা প্রচণ্ড কষ্ট বা পেইন অনুভব করে। দাম আবার ৬০-এর কাছাকাছি গেলে তারা ব্রেক ইভেনে বাঁচার জন্য হুড়ুহুড়ি করে বিক্রি করে দেয়। মানে কোন মতে টাকাটা ফেরত পেলেই বাঁচি। হ্যাঁ, মানুষের এই অতীত স্মৃতি আর ইমোশনের কারণে চার্টই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তৈরি হয়। খুব চমকপ্রদ একটা দৃষ্টিকোণ। এবার বার চার্টের দিকে তাকানো যাক। এখানে একটা বারের ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইসের মধ্যে নাকি অনেক বড় একটা মনস্তাত্ত্বিক গল্প লুকিয়ে থাকে। হ্যাঁ, সকালবেলা মার্কেট যখন খোলে তখন সাধারণত অপেশাদার বা অ্যামেচার ট্রেডার্সরা বেশি আবেগপ্রবণ হয়ে ট্রেড করে। তারা আগের রাতের খবর পড়ে বা সকালের উত্তেজনা থেকে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেয়। তাই ওপেনিং প্রাইস হল অ্যামেচারদের মতামত। আচ্ছা। আর ক্লোজিং প্রাইস? অন্যদিকে দিন শেষে মার্কেট যখন বন্ধ হয় তখন প্রফেশনালরা মাঠে নামে। তারা সারাদিনের পরিস্থিতি বুঝে আবেগ সরিয়ে রেখে যৌক্তিক সিদ্ধান্ত নেয়। ও, তার মানে তাই ক্লোজিং প্রাইস হল প্রফেশনালদের চূড়ান্ত রায়। একজন বুদ্ধিমান ট্রেডার সবসময় প্রফেশনালদের এই পদচিহ্ন অনুসরণ করেন। আর ভলিউমের ভূমিকা এখানে কতটা? দাম তো এমনিতেই বাড়ে বা কমে, সেখানে ভলিউম দেখে আলাদা করে কি বোঝার আছে? If we connect this to the bigger picture, ভলিউম হল প্রাইস মুভমেন্টের জ্বালানি বা ফুয়েল। জ্বালানি। হ্যাঁ, দাম হয়তো বাড়ছে, কিন্তু ভলিউম যদি কম থাকে তার মানে এই বাড়ার পেছনে বাজারের বেশিরভাগ মানুষের কোনো ইমোশনাল কমিটমেন্ট নেই। মানে ব্যাপারটা টেকসই নয়। একদম। এই বৃদ্ধিটা ফাঁপা, যে কোনো সময়ে দাম পড়ে যেতে পারে। ভলিউম দেখে বোঝা যায় বাজারে মানুষের আবেগের তীব্রতা কতটা। আচ্ছা, আমরা তো দেখলাম যে চার্ট আসলে ইমোশনের ম্যাপ। তাহলে ট্রেডাররা কেন অসংখ্য ইন্ডিকেটর দিয়ে চার্ট ভরিয়ে ফেলে? মানে মনে হয় যেন তারা জ্যোতিষশাস্ত্রের মতো কোনো নিখুঁত সিস্টেম বা জাদুর ফর্মুলা খোঁজার চেষ্টা করছে, যা তাদের সব ক্ষতি থেকে বাঁচাবে। এটা কি ঠিক? এটাই হলো ট্রেডারদের অন্যতম বড় একটা ভুল। ইন্ডিকেটরগুলো ভবিষ্যৎবাণী করে না, এরা কোনো জাদুর ঢাল নয়। কেউ যখন একসাথে অনেকগুলো ইন্ডিকেটর ব্যবহার করে তখন তারা আসলে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা মেশিনের ঘাড়ে চাপিয়ে দিতে চায়, যাতে লস হলে নিজের ইগোতে আঘাত না লাগে। ঠিক তাই। কিন্তু এতে শুধু দ্বিধা আর কনফিউশন তৈরি হয়। কারণ এক ইন্ডিকেটর যখন কেনার সিগন্যাল দেয় তখন অন্যটা হয়তো বিক্রির কথা বলে। তখন তো ট্রেডার নিজেই কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ, প্রফেশনালরা খুব সাধারণ এবং অল্প কিছু ইন্ডিকেটর ব্যবহার করেন, কারণ তারা জানেন যে জাদুর ফর্মুলার চেয়ে প্রাইস মুভমেন্ট এবং মানুষের আবেগের ভাষা বোঝাটা বেশি জরুরি। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের চেহারার খুঁতগুলো লুকানো যায় না, ট্রেডিংয়েও ঠিক তেমনই একটি আয়না দরকার, যা চরম সত্যটা চোখের সামনে তুলে ধরবে। আর সেই আয়নাটি হলো রেকর্ড সংরক্ষণ করা। খুব সুন্দর একটা তুলনা। রেকর্ড কিপিং বা ট্রেডিং জার্নাল হলো একজন ট্রেডারের জন্য চূড়ান্ত আয়না। মানুষ স্বভাবতই আত্মপ্রতারণা করতে পছন্দ করে। আমরা আমাদের সফল ট্রেডগুলোর কথা সবার কাছে বলে বেড়াই, আর লস করা ট্রেডগুলোকে মেমোরি থেকে মুছে ফেলতে চাই। হ্যাঁ, এটা তো মানুষের বেসিক নেচার। একদম। কিন্তু ট্রেডিং জার্নাল এই মিথ্যা সান্ত্বনাগুলো ভেঙে চুরমার করে দেয়। তাহলে আমাদের ৪ নম্বর অ্যাকশনেবল পদক্ষেপ হলো কঠোরভাবে রেকর্ড রাখা। ট্রেড শুরুর আগে চার্টে স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ, আবার ট্রেড থেকে বের হওয়ার পরও চার্ট সংরক্ষণ করতে হবে। শুধু তাই নয়, কেন ট্রেডে ঢোকা হলো, কোন যুক্তিতে বা কোন ইমোশনে বের হওয়া হলো, সব কিছু বিস্তারিত লিখে রাখতে হবে। এটি হলো আবেগতাড়িত ট্রেডিং কমানোর সেরা প্রতিষেধক। যখন কাউকে নিজের বোকামিগুলো নিজের হাতে জার্নালে লিখে রাখতে হয়, তখন পরের বার সেই একই ভুল করার আগে সে অন্তত দুবার ভাববে। এটি মানুষকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। মানে নিজের ভুলগুলোর মুখোমুখি হওয়ার সাহস থাকাটা এখানে সবচেয়ে বেশি জরুরি। দিস রেজেস অ্যান ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ট্রেডিংয়ের আসল লক্ষ্যটা কি? শুধু টাকা কামানো নাকি সঠিকভাবে ট্রেড করা? খুব ভালো একটা প্রশ্ন। ডক্টর এল্ডার খুব চমৎকারভাবে বলেছেন যে আসল প্রফেশনালরা ট্রেডিংয়ের সময় টাকা গোনেন না। মানে টাকার কথা ভাবেন না। না, যেমন একজন সার্জন অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে চিন্তা করেন না যে এই অপারেশন থেকে তিনি কত টাকা পাবেন। তিনি তার কাজের দক্ষতার দিকে, প্রক্রিয়ার দিকে ফোকাস করেন। দারুণ একটা উদাহরণ। যদি নিয়ম মেনে সঠিকভাবে ট্রেড করা যায় তাহলে টাকা আপনা আপনিই আসবে। ট্রেডিংয়ের সময় টাকার অঙ্ক মাথায় এলেই ইমোশন চলে আসে, আর ইমোশন এলে ভুলের পরিমাণ বহুগুণ বেড়ে যায়। যে কোনো দীর্ঘ যাত্রায় পথের পেছনে কিছু পদচিহ্ন আঁকা হয়ে যায়,
আজকের এই গভীর বিশ্লেষণ বা ডিপ ডাইভে আমরাও ট্রেডিং সাইকোলজির এমন কিছু পদচিহ্ন অনুসরণ করলাম যা হয়তো বাঁচার পথ দেখাতে পারে। হ্যাঁ, একদম। যারা শুনছেন তাদের সুবিধার জন্য আজকের আলোচনার মূল বিষয়বস্তুগুলো আরেকবার স্মরণ করা যাক। প্রথমত আমরা দেখেছি ট্রেডিং মূলত একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। ব্রোকারের কমিশন আর স্লিপেজের কারণে এটা একটা মাইনাস সাম গেম। এখানে টিকে থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয়ত আমরা জানলাম 2% এবং 6% রুলের মতো কঠোর সীমানা নির্ধারণের কথা। অ্যালকোহলিক্স অ্যানোনিমাস মডেলের মতো বাজারের সামনে নিজের অক্ষমতা মেনে নিয়ে রুলস ফলো করাই হল ইমোশনাল ট্রেডিং থেকে বাঁচার একমাত্র উপায়। এরপর আমরা দেখলাম চার্ট কিভাবে মানুষের ভয়, লোভ আর আক্ষেপের মনস্তাত্ত্বিক ম্যাপ হিসেবে কাজ করে। আর সবশেষে নিজের সাথে আত্মপ্রতারণা থেকে বাঁচতে ট্রেডিং জার্নাল বা রেকর্ড কিপিংয়ের কোনো বিকল্প নেই। অসাধারণ একটা বিশ্লেষণ হলো আজ। তবে সবশেষে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। আমাদের প্রাত্যহিক জীবনের ছোট ছোট অনিয়ম, স্বাস্থ্য নিয়ে অবহেলা বা আবেগতাড়িত সিদ্ধান্তগুলোই কি শেষ পর্যন্ত ট্রেডিং স্ক্রিনে আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে ধরা দেয় না? যে ব্যক্তি নিজের দৈনন্দিন জীবনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কি কখনো শেয়ার বাজারের এই অসীম স্বাধীনতাকে জয় করতে পারবে? খুব গভীর এবং অস্বস্তিকর একটা চিন্তার খোরাক। বাজার আসলে আমাদের নিজেদেরই আয়না। নিজেকে না জানলে বাজারকে জয় করা সত্যি অসম্ভব। আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন, এই আলোচনাটি মন দিয়ে শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। যদি আজকের এই বিশ্লেষণ আমাদের সবার চিন্তার জগতে একটু হলেও নতুন কোনো দরজা খুলে দেয়, তবে আমাদের ইংলিশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে স্ক্রিনে ঝলমল করতে থাকা সেই লাখ লাখ টাকা হয়তো আর মরীচিকা হয়ে থাকবে না, বরং সঠিক জ্ঞান আর শৃঙ্খলার মাধ্যমে তা একদিন বাস্তব হয়ে ধরা দেবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।